আজকের এই জনসমাগম প্রমাণিত করে যে আগামী দিন এডিসিতে ভারতীয় জনতা পার্টি এর আইপিএফ 28 মধ্যে 28 সিট জিতে जब वोटिंग का टाइम आएगा तो आंचलिक पार्टी को हमारा तिपरासा लोगों को आप वोट करो। एडीसी को बुबागरा पूरा तिपरासा दफा कैप्चर करेगा। আজকে আমরা আলোচনা করব আর মাত্র মাঝখানে একদিন পরেই অর্থাৎ 5 তারিখ মাঝখানে রয়েছে আগামীকাল 6 তারিখ এডিসি নির্বাচন 10 তারিখ ফলাফল। এই ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যবাসী, তাকিয়ে রয়েছে গোটা দেশ। কি হবে এডিসি নির্বাচনে? এডিসি নির্বাচনকে আমরা এবার বলছি ত্রিপুরার একটা মিনি বিধানসভা নির্বাচন। কারণ আগামী দিনে যারাই 2023 বিধানসভা নির্বাচনে যারাই ক্ষমতায় আসবেন তাদের একটা বড় একটা অংশ নির্ভর করতে হবে উপজাতি ভোটারদের উপর। এডিসিতে উপজাতিদের আসন সংখ্যা 30-এর উপরে। এডিসিতে আসন রয়েছে 28টা আসন, 2টা মনোনীত আসন। এবার যারা এডিসি দখল করবে বলা হচ্ছে 23 বিধানসভা নির্বাচনে তারাই আবার ক্ষমতায় আসবে, এরকম একটা রাজনৈতিক বিশ্লেষণ করা হচ্ছে। অনেকে বলছে যে এবার যাদের এডিসি রাজ্য তাদের আগামী দিনের। এবার এডিসি নির্বাচন কি ছিল, কি ইস্যু ছিল? এডিসি নির্বাচনে এবার ইস্যু ছিল বিজেপির যে শাসক দলের ইস্যু ছিল উন্নয়ন। বিগত 25 বছর এডিসিতে ক্ষমতায় ছিল বামেরা। বিজেপির অভিযোগ যে এডিসিতে কোনো উন্নয়ন হয়নি, স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ, সড়ক, জল কিছু হয়নি। আবার এডিসির দাবি যে 3 বছর যে সরকার ক্ষমতায় রয়েছে, 3 বছর সরকার ক্ষমতায় থাকার ফলে, বিজেপি সরকার ক্ষমতায় থাকার ফলে এডিসিতে খাদ্যের অভাব ছিল না, মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে, অনাহার ছিল না। এই কারণে এবার বিজেপি এডিসি দখল করবে। এ হলো এডিসিতে বিজেপির একটা প্রত্যাশা, বিজেপির একটা দাবি। বিজেপির নেতাদের সাথে কথা বলে আমাদের যা মনে হয়েছে তাদের এই একটা দাবি। অন্যদিকে হঠাৎ করে কি এমন হলো ত্রিপুরা ল্যান্ডের ইস্যুতে হঠাৎ করে চাঙ্গা হয়ে উঠল উপজাতি রাজনীতি? প্রদ্যুৎ কিশোরের উত্থান। প্রদ্যুৎ কিশোরের সামনে ইস্যু কি ছিল? প্রদ্যুৎ কিশোরের সামনে ইস্যু ছিল, একটা ইস্যু ছিল ত্রিপুরা ল্যান্ড, উগ্র সাম্প্রদায়িক একটা ইস্যু ছিল, যেখানে প্রদ্যুৎ কিশোর গেছেন উগ্র সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন, রাজাদের স্টাইলে বক্তব্য রেখেছেন, ত্রিপুরা ল্যান্ডের কথা বারবার বলেছেন। যুবক যুবতীদের, উপজাতি যুবক যুবতীদের একটা ভাবাবেগকে আঘাত করার জন্য প্রদ্যুৎ কিশোর বারবার চেষ্টা করেছেন। কতটুকু সফল হয়েছেন তা বোঝা যাবে 10 তারিখ ভোট গণনার পর। কিন্তু আপাতদৃষ্টিতে দেখা গেছে প্রদ্যুৎ কিশোরের জনসভাগুলোতে প্রথম দিকে লোক বেশি ছিল, লোক হয়েছিল, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে লোক আগের মতন ততটা ছিল না। প্রদ্যুৎ কিশোর যে রাজনীতিতে প্রচারে যে জিনিসটা এবার আনার চেষ্টা করেছেন সেটা হলো মূলত সভা শুরুর আগে একটা নাচ গানের আসর। এটা কিন্তু ত্রিপুরা রাজনীতিতে কখনোই ছিল না। উপজাতিদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, হিন্দি গান, চোটর গান, লোক জড়ো করে শেষের দিকে প্রদ্যুৎ কিশোর আসতেন, বক্তব্য রাখতেন, ভাবাবেগকে আঘাত করতেন। এ ছিল প্রদ্যুতের স্টাইল। অন্যদিকে শাসক দলের জোটের মূল যিনি প্রচারের দায়িত্বে ছিলেন, প্রচারের যে মুখ, তিনি হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং উনাকে দেখা গেছে দিনে 4টা 5টা করে উনি সভা করেছেন, বিভিন্ন জায়গাতে ঘুরেছেন, রোড শো করেছেন, গাড়িতে প্রচার করেছেন, গাড়িতে শো করেছেন, হেঁটে শো করেছেন, উপজাতি এলাকাতে বাড়ি বাড়ি গেছেন। উনি নির্বাচনটাকে একটা গত বিধানসভা নির্বাচনের মতো উনি একটা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং খুব সিরিয়াসলি উনি প্রচার করেছেন। রাত অনেক রাত পর্যন্ত প্রচার সেরে এসছেন। একজনই প্রচারের মুখ ছিলেন বিপ্লব দেব শাসক দলের, যদিও অন্য নেতারাও প্রচার করেছেন, অন্য নেতারাও ময়দানে ছিলেন। কিন্তু লোক যদি আমরা দেখি যে বিপ্লব দেবের জনসভাগুলোতে প্রচুর লোকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গাতে জনসভাগুলোতে আমরা দেখেছি যে রোড শোগুলো দেখেছি, অনেক লোক হয়েছে। কিন্তু দেখা গেছে লোক কতটুকু ভোট বাক্সে গিয়ে পৌঁছবে, কতটুকু ভোট মানুষ দেবে,
এবং ভোট শেষে গণনা কেন্দ্রে মানুষ শাসক দল গণনা কেন্দ্রে থেকে জয় হয়ে আসবেন কিনা সেটা বোঝা যাবে আগামী 10 এপ্রিল ভোট গণনার পর। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এবার প্রচারে শাসক দল একটু এগিয়ে রয়েছে প্রচারে, তারপরেও রয়েছে প্রদ্যুৎ কিশোর, কিন্তু অদ্ভুতভাবে এবার প্রচারে অনুপস্থিত ছিল, মানে কার্যত অনুপস্থিত কয়েকটা সভা মিছিল ছাড়া সিপিএম দল যারা দীর্ঘদিন এডিসি শাসন করেছে, ওদেরকে আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে প্রচারে আমরা পাইনি, বিভিন্ন জায়গাতে ওদের নেতাদের আমরা খুঁজে পাইনি, বিভিন্ন টক শোতে আমরা ডেকেছি, ওনারা আসেনি। হঠাৎ করে এত বছর শাসন করার পর ওনারা কেন যে কি কারণে এতটা ওনারা অনুপস্থিত এবার নির্বাচনে, এটা কি ওদের অন্য কোনো কৌশল, আন্ডারগ্রাউন্ড কোনো কৌশল আছে কিনা সেটাও জানা যাবে 10 এপ্রিল ভোট গণনার পর, যে আদৌ তাদের কতটুকু ভোট বাক্স উপজাতি এলাকায় রয়েছে। এক সময় বলা হতো সিপিএমের ভোট যে ব্যাংক, সে ভোট ব্যাংক হলো উপজাতিরা। দশরথদেবের আমল থেকে শুরু করে নিপুণ চক্রবর্তী সব সময় উপজাতির একটা ভোট ব্যাংক ছিল সিপিএমের। কিন্তু এবার হঠাৎ করে দেখা গেল যে আমরা মানিক সভা দেখেছি, তেমন লোক হয়নি, জিতেন চৌধুরীকে তেমন প্রচার অংশ নিতে দেখা যায়নি। এর কারণগুলো আমরা ওদের কোনো পাতাগত কোনো কৌশল রয়েছে কিনা সেটা জানা যাবে, যে ওদের কতটুকু অস্তিত্ব উপজাতিদের মধ্যে রয়েছে, সেটা একটা ভাইটাল। কারণ আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই যে উপজাতি ভোট ব্যাংক সব রাজনৈতিক দলগুলোর একটা হাতিয়ার হবে। এবং দেখা গেছে যে উপজাতিদের মধ্যে হঠাৎ করে একটা লড়করণের একটা বিন্যাস হয়ে গেছে। আইপিএফটি এক সময় উপজাতিদের মধ্যে একটা ফ্যাক্টর ছিল, কিন্তু এবার নির্বাচনে আইপিএফটিকেও তেমনভাবে সক্রিয় হতে দেখা যায়নি, তেমনভাবে সক্রিয়ভাবে প্রচারে আইপিএফটিকে দেখা যায়নি। প্রচারটা মূলত বিজেপি বনাম তিপ্রা মাথা, আরো যদি শর্টকাট করে বলা যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বনাম প্রদ্যুৎ কিশোর। কিন্তু প্রদ্যুৎ কিশোরের সভাতে লোক হলেও প্রদ্যুৎ কিশোরের সেই মেশিনারি নাই, প্রদ্যুৎ কিশোরের সেই ভোট ব্যাংক বলতে যেটা সেটা নয়। প্রদ্যুৎ কিশোরের কাছে যেটা আছে সেটা হলো ভোটের মধ্যে ভাবাবেগ, টেকনোলজির ইস্যু এবং উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক শস্য দেওয়া, সেটা কতটুকু ভোট বাক্সে কাজ করবে সেটা দেখা যাবে আগামী 10 এপ্রিল। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওডিসি নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ যদি 10 এপ্রিল ভোট গণনার পর দুপুর নাগাদ ফলাফল স্পষ্ট হবে, ভোট গণনার পর যদি দেখা যায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জোট ক্ষমতা এসছে, এর প্রভাব গিয়ে পড়বে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 10 তারিখের পর আরো 3টা ফেজ বাকি রয়েছে, সেখানে গিয়ে ভোটের প্রভাব গিয়ে পড়বে। আর যদি দেখা যায় অন্য কোনো ফল হয়েছে, সেটা যেরকম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে পড়বে, সে একইভাবে আগামী যে 23 মানে মাঝখানে আর 2 বছর, তারপর আবার বিধানসভা নির্বাচন, 23 বিধানসভা নির্বাচনও এর ফলাফলের প্রভাব পড়তে বাধ্য। কারণ উপজাতিদের মধ্যে একটা বড় ভোট ব্যাংক, একটা নির্ণায়ক শক্তি। তাছাড়া আগামী কিছুদিন পরেই ঘোষণা হতে চলেছে পৌরসভা নগর পঞ্চায়েতগুলো ভোট, সেখানে একটা প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এই আগামী 10 তারিখ যে ভোটের ফল বেরোবে এডিসির, 6 তারিখ যে নির্বাচন হবে, সেটার উপর সেটা অত্যন্ত রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বার্তা বয়ে আনবে। প্রথমে এতটা গুরুত্ব নিয়ে অনেকে আলোচনা করেননি, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে ভোটের ফলাফল একটা তাৎপর্যপূর্ণভাবে আগামী রাজনীতিতে, আগামী দিনে রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ অবস্থান নিতে চলেছে। আজকের এই জনসমাগম প্রমাণিত করে যে আগামী দিন এডিসিতে ভারতীয় জনতা পার্টি এর আইপিএফটি 28 মধ্যে 28 সিট জিতে আপনি তো জনপ্রিয়, আমি তো রিয়ান, আপনি তো দেখো উনি তো বলে এইভাবে
हम लोग को डिवाइड करना चाहता है। आप लोग उनका रंग लो, वो रंग उनका माँ बाप का नहीं है, वो आपका रंग है, रंग लो। लेकिन जब वोटिंग का टाइम आएगा तो आंचलिक पार्टी को, हमारा तिपरासा लोगों को आप वोट करो। एडीसी को बुबागरा पूरा तिपरासा दफा कैप्चर करेगा। এখন দেখা যাক কি হতে পারে, কি ধরনের ফল হতে পারে এডিসি নির্বাচনে। বিশেষ করে বিজেপি দাবি করছে বিজেপি আইপিএফটি জোট 25টার উপর আসন নিয়ে ক্ষমতায় আসবে। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দাবি করছে এবার এডিসির নির্বাচনে গেম চেঞ্জার প্রদ্যুৎ কিশোর। কিন্তু রাজনীতির অতীত ইতিহাস বলছে যে প্রদ্যুৎ কিশোরের কোনো ধরনের রাজনৈতিক স্থিরতা অতীত দিনে ছিল না। কখনো কংগ্রেসের সভাপতি হয়ে পদ ছেড়েছেন, কখনো ভোনকে উনি দাঁড় করিয়ে দিয়েছিলেন, তারপর আবার উনি শিলং চলে গেছেন। একসময় কংগ্রেস ওনাকে বিধানসভা নির্বাচনে টিকিট দিতে চেয়েছিলেন, উনি প্রত্যাখ্যান করেছেন। কখনো বলেছেন যে আঞ্চলিক দল নয়, ভবিষ্যৎ হলো রাজনীতির ভবিষ্যৎ হলো জাতীয় দল। আমরা এটা ঠিক কি বলেছিলেন প্রদ্যুৎ কিশোর, শুনে নেব ওনার সেই বক্তব্য উনি বলেছিলেন যে উপজাতিদের ভবিষ্যৎ জাতীয় দল। आरक्षण की बात की, हमने किसी के खिलाफ बात नहीं किया। आज मैं प्रेसिडेंट हूं, आपका आवाज रीजनल पार्टी दिल्ली नहीं पहुंचाएगा। आपका जो दर्द और दुख है वो नेशनल पार्टी ही दिल्ली पहुंचा सकता है। ये जो रीजनल पार्टीज हैं आपके, जो जोट में आते हैं, करबुक में जाकर बोलते हैं तिपरा लैंड, गंडाछरा में जाके बोलते हैं तिपरा लैंड, अगरतला में आकर कुछ और बोलते हैं, आपको बेवकूफ बनाते हैं। कहते हैं कि आपको एडीसी में आपको सुरक्षा मिलेगा, लेकिन अगरतला में आकर, असेंबली में आकर सब चुप हो जाते हैं, क्योंकि ये सब बोनी करते हैं। इलेक्शन के पहले ये सब रीजनल पार्टीज आपको जाकर बोलेंगे हम 20 के 20 सीट में लड़ेंगे, कभी बोलते हैं कि हम 25 सीट में लड़ेंगे। इलेक्शन के 3 महीने पहले बोलते हैं कि 15 सीट में लड़ेंगे, 2 महीने पहले बोलते हैं 12 सीट में लड़ेंगे, 1 महीने पहले बोलते हैं 9 सीट में लड़ेंगे। क्या हो गया भैया? आपने बोनी कर दी, रुपया लेकर आपने निगोशिएशन किया, आपने अपने इंडिजिनस तिपरासा का वोट भी और रिस्पेक्ट भी आपने बेच दिया। ये हम आपके माध्यम से बोलना चाह रहे हैं। अगर आपको हमारा जो जनजाति है उनको अगर आगे बढ़ना है तो मैं निवेदन करता हूं कि आप नेशनल पार्टीज को भी देखिए, क्योंकि आपका आवाज आज अगरतला तक नहीं पहुंच रहा है। मैं चाहता हूं कि आपका जो आवाज है, जो तिपरासा का आवाज है, वो दिल्ली पहुंचे। आज ये अगरतला भी नहीं पहुंच रहा है, खुमलुंग में बैठकर रह चुका है। তাহলে উনি হঠাৎ করে আবার আঞ্চলিক দল করলেন। যখন উনি ঘোষণা করলেন তখন উনি বললেন যে না, আঞ্চলিক দল নয়, এটা রাজনৈতিক কোনো দল নয়, উনি উপজাতিদের সেবা করবেন। এনজিওর মতো একটা দল, একটা সংগঠন উনি করেছেন। এটা নিয়ে উনি ফেসবুক লাইভ থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য রেখেছেন, বিভিন্ন সভা টভা করেছেন। আবার কিছুদিন পর আমরা দেখলাম হঠাৎ করে আইপিএফটির মন্ত্রী মেবার জমাতি এএনসি দেববর্মার সাথে উনি মিশে হঠাৎ করে মৌ করে নিলেন, মৌ করে বললেন এবার থেকে তিপরা মাথা মানে সংগঠন, একটা রাজনৈতিক মঞ্চ, ভোটে ওনারা লড়াই করবেন এবং আইপিএফটির সাথে জোট বেঁধে ওনারা এডিসি দখল করবেন। সব উপজাতি ন্যায়দের এক মঞ্চে আসার একটা ডাক উনি দিলেন। আবার সেই রাজনৈতিক ওনার যে অস্থিরতা, সেই অস্থিরতা দেখা গেল। যথারীতি মৌ করে
সাংবাদিক সম্মেলন আমরা দেখলাম। কিছুদিন পরে আবার দেখলাম আইপিএফটি অবস্থান বদল করে আবার চলে গেল বিজেপির দিকে। একা পড়ে গেল প্রদ্যোৎ কিশোর, উনি শুধু আইএনপিটিকে নিয়ে অনিমেষ দেববর্মাদের নিয়ে উনি আবার ভোটে দাঁড়ালেন। ভোটে উনি নিজেই আবার দাঁড়িয়ে পড়লেন। এটা রাজনৈতিক বরাবর ওনার মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা আমরা দেখেছি। এই রাজনৈতিক অস্থিরতাটা উপজাতি ভোটাররা কতটুকু মেনে নেবেন এটা আমরা দেখব আগামী 10 এপ্রিল যখন ভোট গণনা হবে, ইভিএম যখন খুলবে তখন আমরা দেখব। এদিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে তিপ্রা মাথা যে সংগঠন, তিপ্রা মাথা সংগঠন কিন্তু কোনো মহকুমা কমিটি নেই, কোনো বুথ স্তরের কমিটি নেই, ইলেকশন কোনো মেশিনারি নেই। এদিক দিয়ে দেখতে গেলে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি জোট। ওনাদের একটা মেশিনারি আছে, ওনারা বিভিন্ন জায়গায় গত বিধানসভা নির্বাচনে ওনারা কাজ করেছে। তিপ্রা মাথা প্রথমবার এবার বিধানসভা নির্বাচনে লড়াই করছে, এডিসি নির্বাচনে লড়াই করছে। প্রদ্যোৎ কিশোর নিজেও প্রথমবার জীবনে লড়াই করছে, প্রথমবার নির্বাচনে। অভিজ্ঞতা নেই ওনার নির্বাচনের, কিভাবে নির্বাচনে মেশিনারিকে ইউজ করতে হয়, কাজে লাগাতে হয়। ইলেকশনটা হলো নির্বাচনটা হলো একটা বিজ্ঞান, সায়েন্স, এবং নির্বাচনের দিন এটা একটা বলা হয় ওয়ান ডে ম্যাচ। নির্বাচনে অনেক পাটিগণিত থাকে, অনেক রসায়ন থাকে। সেই পাটিগণিত রসায়ন মিলে প্রদ্যোৎ কিশোর কতটা করতে পারবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তো রয়েই গেছে। অন্যদিকে বিজেপি জোটের একটা স্ট্রং মেশিনারি রয়েছে উপজাতি এলাকায়। দেখা গেছে যে যেই সংগঠনটা সিপিএমের ছিল, দীর্ঘদিনের গণমুক্তি পরিষদের ছিল, সেটা হঠাৎ করে পাহাড় থেকে উধাও হয়ে গেল। সেটা উধাও হয়ে রাতারাতি বড় অংশ ঢুকে পড়লো বিজেপিতে, একটা অংশ চলে গেল তিপ্রা মাথাতে, কিছুটা চলে গেল আইপিএফটিতে। সিপিএম অল্প কিছু সংগঠন নিয়ে সিপিএম এখন বসে রয়েছে। এটা কি ওনাদের কোনো কৌশল যে অন্য দলে ঢুকিয়ে দেওয়া, যেটা বিধানসভা নির্বাচনে ওনারা করেছিলেন, ঢুকিয়ে দেওয়া কিন্তু ভোটের আগে ফিরে চলে আসা, এটা ওনাদের একটা পার্টির কৌশল? সেটা কিনা সেটাও আমাদের দেখতে হবে। সেটা আমরা দেখব ভোটের নির্বাচনের ফলাফলের পরেই দেখা যাবে ওনাদের ভোট পার্সেন্টেজ কি দাঁড়ায়, কটা আসন ওনারা জিতেছে। সব মিলিয়ে এবারের যে এডিসি নির্বাচন, এটা একটা রাজনৈতিক সন্ধিক্ষণ, আমি বলবো রাজনৈতিক সন্ধিক্ষণ। কারণ এটার উপর দাঁড়িয়ে রয়েছে আগামী দিনে সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ। কোন দল আগামী দিনে প্রভাব বিস্তার করতে পারবে, রাজ্য রাজনীতিতে টিকে থাকতে পারবে এবং রাজ্য রাজনীতিতে ওনারা ক্ষমতা ধরে রাখতে পারবে বা ক্ষমতায় আসতে পারবে, সেটা অনেকটাই নির্ভর করবে এবারে এডিসি নির্বাচনের উপর। এটা যথেষ্ট মূল্যবান একটা ভোট এবং ফলাফলের উপর যথেষ্ট তাৎপর্য রয়েছে, যথেষ্ট গুরুত্ব রাজ্য রাজনীতিতে রয়েছে, যেটার দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের যারা ভোটার তারা। বিশেষ করে এ রাজ্যের ভোটের ফলাফল যদি বিজেপির ভালো দিকে যায়, সেটা পশ্চিমবঙ্গে যেমন প্রভাব ফেলবে, একইভাবে খারাপ হলে সেই প্রভাবটাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়বে। পাশাপাশি বিজেপি সংগঠনে একটা বড় প্রভাবও এই রাজনীতির মধ্যে দিয়ে, এই ভোটের মধ্যে দিয়ে পড়বে। বিশেষ করে বিজেপি সংগঠন নতুন করে তৈরি হওয়ার পর এবারে প্রথম উপজাতি এলাকাতে একটা ভোট পরীক্ষা হচ্ছে। সেটা আমরা দেখব যে এই সাংগঠনিক মেশিনারি কতটুকু কাজ করতে পেরেছে। সব মিলিয়ে এবারের যে আর একদিন পর যে এডিসি নির্বাচন হতে চলেছে এবং তার কয়েকদিন পর অর্থাৎ 10 তারিখ যে ফলাফল ঘোষণা হবে, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, গোটা দেশ। বিশেষ করে রাজ্য রাজনীতির অভিমুখ কোন দিকে যাবে সেটা নির্ভর করবে 10 তারিখের ভোটের ফলাফলের উপর। আজকের এই জনসমাগম প্রমাণিত করে যে আগামী দিন এডিসিতে ভারতীয় জনতা পার্টি এর আইপিএফটি 28 মধ্যে 28 সিট জিতে जब वोटिंग का टाइम आएगा तो आंचलिक पार्टी को हमारा
तिपरासा लोगों को आप वोट करो। एडीसी को बुबागरा पूरा तिपरासा दफा कैप्चर करेगा।